এই অদ্ভুত গল্পের শুরু তখন যখন একাকী আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা ব্রিটিশ মার্চেন্ট জাহাজ যাচ্ছিল। জাহাজের ক্যাপ্টেনের নজর অনেক দূরে একটা জাহাজে পড়ল, যা না এগোচ্ছে না তাদের সিগন্যালের কোনো উত্তর দিচ্ছিল। কাছে গিয়ে দেখা গেল ওই জাহাজটা একাকী, শুধু ঢেউয়ের উপর ভেসে আছে। আশ্চর্যের ব্যাপার হলো জাহাজের ভিতরে ক্রুয়ের সব সরঞ্জাম, খাবার, রান্নার জিনিসপত্র আর কার্গো একদম ঠিকঠাক ছিল, কিন্তু ক্রু কেউ ছিল না, যার কোনো চিহ্ন ছাড়াই গায়েব হয়ে গেছে। এটাই হলো ম্যারি সেলেস্টের সেই কাহিনী যা গত 150 বছর ধরে ইতিহাসবিদদের মাথা ঘামাচ্ছে, সেই রহস্য যা সমুদ্র ছাড়া আর কেউ জানে না। আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। এই জাহাজের নাম রাখা হয়েছিল আজান। শুরুতে এর বেশ কিছু ছোটখাটো দুর্ঘটনা ঘটেছিল, এজন্য এই জাহাজ দুর্ঘটনার জন্য বেশ পরিচিত ছিল। তবে এখনো পর্যন্ত এতে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। মালিকানা বদলানোর পর যখন এটি ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্সের হাতে আসে, তখন এর নাম রাখা হয় ম্যারি সেলেস্ট। এটি 7 নভেম্বর নিউ ইয়র্কের তীরে দাঁড়িয়েছিল এবং এ জাহাজে মালামাল লোড করা হচ্ছিল। আমার সেলেস্টে 1700 ব্যারেল ইথানল লোড করা হয়েছিল, যা খাওয়ার জন্য নয় বরং ইন্ডাস্ট্রিয়াল ইউজের অ্যালকোহল। এই সব ব্যারেল নিউ ইয়র্ক থেকে ইটালির জেনোয়া শহরে বাজরিয়া আটলান্টিক মহাসাগর পার হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই জাহাজে মোট 10 জন ছিল, যার মধ্যে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স, তার স্ত্রী, তাদের 2 সন্তান আর 7 জন ক্রু মেম্বারও ছিল। যাত্রা শুরু করার আগে জাহাজে কোনো সমস্যা ছিল না, আর সহজেই কোনো বিঘ্ন ছাড়াই তারা যাত্রা শুরু করেছিল। এই যাত্রা প্রায় 7500 কিলোমিটার দীর্ঘ ছিল এবং সাধারণত ওই সময় এত বড় যাত্রা করতে অনেক দিন নয় বরং অনেক সপ্তাহ লাগত। মনে রাখা জরুরি, তখন জিপিএস বা আধুনিক যোগাযোগ যন্ত্রপাতি ছিল না। পোর্ট ম্যারি সেলেস্ট নিউ ইয়র্ক থেকে বেরিয়ে 3 সপ্তাহ পার হয়ে গেছে, আর নিয়ম অনুযায়ী এখন অনেক সপ্তাহ পর তার জেনোয়া বন্দরে পৌঁছানোর অপেক্ষা বাড়ছে। কিন্তু এত সময় পার হলেও ম্যারি সেলেস্টের কোনো খবর মেলেনি। এমনকি ম্যারি সেলেস্টের পর নিউ ইয়র্ক থেকে ছাড়া অন্য জাহাজগুলো জেনোয়া পৌঁছানো শুরু করেছে। এখন সমস্যা বাড়ছে যে শেষ পর্যন্ত ম্যারি সেলেস্ট এত সপ্তাহ পার হয়ে গেলেও গন্তব্যে পৌঁছনি কেন আমার শিপ পৌঁছাতে পারেনি। আমার শিপ রওনা দেওয়ার 10 দিন পর আরেকটা ব্রিটিশ জাহাজ নিউ ইয়র্ক থেকে বেরিয়ে একই রুট ধরে জিব্রাল্টার যাওয়ার কথা ছিল। সেটা একটা ডিগ্রিজ ধরনের জাহাজ, যা অনেক সপ্তাহ পরে 4 ডিসেম্বর 1872 দেখা যায়। ক্যাপ্টেন লক্ষ্য করল ওই জাহাজটা জলে এগোচ্ছে না, শুধু এক জায়গায় দাগিয়ে আছে। সমুদ্রে এমন দৃশ্য দেখে ক্যাপ্টেন সন্দেহ করলেন আর দূর থেকে অনেক সিগন্যাল পাঠালেন, কিন্তু সামনে থেকে কোনো উত্তর না পেয়ে ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন ওর কাছে যেয়ে দেখবেন। কাছে পৌঁছানোর পর জানতে পারলেন এটা মনে হলো অন্য কেউ নয় বরং ক্যাপ্টেনের বন্ধুদের জাহাজ ম্যারি সেলেস্ট, যা নিউ ইয়র্ক থেকে বেরিয়ে একটা পুরো মাস কেটে গেছে। ম্যারি সেলেস্ট জিব্রাল্টার থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে একদম একা ভেসেছিল, আর ওখানে কোনো চলাফেরা ছিল না। ডি গ্যাটিয়ারের ক্যাপ্টেন তার ক্রুদের ম্যারি সেলেস্টে পাঠালো। সেখানে তারা দেখে অবাক হয়ে গেল যে জাহাজে কেউ নেই। 1 মাস আগে নিউ ইয়র্ক থেকে 10 জনকে নিয়ে যাওয়া সেই সবাই শেষমেশ সমুদ্রের মাঝখানে কোথায় হারিয়ে গেল। এই প্রশ্ন এখন ডি গ্যাটিয়ারের ক্যাপ্টেনকেও নিজেকে খায়। প্রথমে তারা ভেবেছিল হয়তো জাহাজে কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু যখন তারা ম্যারি সেলেস্ট জাহাজটা পরীক্ষা করলো, দেখলো পুরো জাহাজ একদম ঠিকঠাক ছিল। ক্যাপ্টেন আর তার পরিবারের সব সামগ্রী আর ক্রুদের কাপড় পর্যন্ত একদম আনটাচড অবস্থায় ছিল। শুধু তাই নয়, তারা জেল মাল জেনোয়ার দিকে নিয়ে যাচ্ছিল সেটাও একদম নিরাপদে পড়েছিল। এমনকি জাহাজে ক্রুদের জন্য থাকা খাবারের স্টকও এখনো আগের মতোই ছিল। একটু বেশি খতিয়ে দেখার পর ক্যাপ্টেনের রুম থেকে একটা লগ বুক পাওয়া গেল। ওই লগ বুক, আগে শিপ ক্যাপ্টেনরা তাদের কাছে একটা লগ বুক রাখতেন যেখানে শিপের মেনটেনেন্স আর সমস্যাগুলো লেখা থাকতো। ওই লগ বুকে ম্যারি সেলেস্টের ক্যাপ্টেন শেষ এন্ট্রি করেছিল 25 নভেম্বর সকালে 8টায়, মানে ওই দিন যখন শিপটা এমন অবস্থায় পাওয়া গেছে তার থেকে 10 দিন আদি। এর মানে প্রায় 10 দিন ধরে শিপটা একদম খালি হয়ে আটলান্টিক মহাসাগরে থেমেছিল। ডি গ্যাটিয়ারের ক্যাপ্টেন এই পুরো ঘটনা দেখছিলেন, কিন্তু কিছুই বুঝতে পারছিলেন না। তখন তার নজর পড়ল লাইফ বোটের সেকশনে, কিন্তু ওখানে কোনো লাইফ বোট ছিল না। এর একটা মাত্র মানে হতে পারে শিপে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে আর সবাই নিজের জীবন বাঁচিয়ে লাইফ বোটে কোথাও পালিয়ে গেছিল। ক্যাপ্টেনের কেবিনে ন্যাভিগেশন যন্ত্রপাতিও মিসিং ছিল, আর তার বেডের নিচে একটা তলোয়ার কভার সহ বন্ধ অবস্থায় পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় যে জাহাজে কোনো ধরনের হামলা হয়নি, না হলে তলোয়ারটা কভারের বাইরে থাকতো বা সেখানে থাকতোই না। লগবুক ছাড়া অন্য সব ডকুমেন্টে ওখানেই ছিল।
আর একটা জিনিস লক্ষ্য করা গেছিল যে শিপের কেবিন সব জায়গা থেকে ভিজেছিল এবং অনেক জায়গায় 1 থেকে 2 ফুট জল জমেছিল, কিন্তু এতটা পানি ছিল না যে এই সাইজের শিপে কি ক্ষতি হতে পারে। এখানে কি ক্ষতি হতে পারে সেটা বলে দিই। ইন্টারন্যাশনাল স্যালভেজ ল অনুযায়ী যদি কেউ কোনো জাহাজকে রেস্কিউ করে তাহলে তাকে জাহাজের মূল্য অনুযায়ী পুরস্কার দেওয়া হয়। এই আইনের সুবিধা নিয়ে ডি গ্যাটিয়ারের ক্যাপ্টেন ম্যারি সেলেস্টকে নিয়ে জিব্রাল্টার পর্যন্ত গিয়েছিলেন, যেখানে কর্তৃপক্ষ জাহাজটাকে ধরে রেখেছিল যতক্ষণ না কোর্টের শুনানি শেষ হয়। কোর্ট স্বয়ং তদন্ত করেছিল, কিন্তু অনেক শুনানির পরেও কোনো সূত্র পাওয়া যায়নি। কোর্টের শুনানিগুলো যখন এই মামলাটাকে সমাধান করতে পারল না, তখন মানুষ নানা ধরনের কথা বলতে শুরু করলো। কেউ বলল আকাশের কোনো অদ্ভুত জীব আমার ম্যারি সেলেস্টের ক্রুদের নিয়ে উড়ে বেড়াচ্ছে, কেউ বলল সমুদ্রের কোনো দুর্ভোগ তাদের ওপর আঘাত করেছে। এইসব গুজবের মধ্যে একটাই সত্যি, ম্যারি সেলেস্ট তৈরি হওয়ার পর থেকে এর সাথে নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। একবার এটা অন্য একটা জাহাজের সাথে ধাক্কা খায়, যদিও ধাক্কাটা সামান্য ছিল, তবু ওই জাহাজ ডুবে গেল। তারপর ম্যারি সেলেস্ট মেরামতের জন্য বন্দরেও আনা হয়, কিন্তু মেরামতের আগেই বন্দরেই হঠাৎ জাহাজটা নিজে নিজে নড়াচড়া শুরু করে, আর যাত্রার আগেই আর ক্যাপ্টেনের হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটে। এই সব কারণেই এখন সবাই এই ধরেই নিচ্ছে যে মনে হয় সম্ভবত ম্যারি সেলেস্টে জিন ভূতদের রহস্য লুকিয়ে আছে, যার কারণে এই সাম্প্রতিক দুর্ঘটনাটি ঘটেছে। আর তারপর থেকে ম্যারি সেলেস্টকে ঘোস্ট শিপ বলা শুরু হয়ে যায়। কিন্তু আসলে ওই দিন কি ঘটেছিল সেই নিয়ে কিছু তত্ত্ব আছে, যেগুলোর এক এক করে দেখা যাক। প্রথম তত্ত্বটা হলো বিশ্বাসঘাতকতার বিষয়। অনেকের ধারণায় ডি গ্যাটিয়ারের ক্যাপ্টেনই ম্যারি সেলেস্টের সব ক্রু মেম্বারকে মেরে স্যালভেজ লয়ের পুরস্কার পাওয়ার জন্য এই পুরো নাটক সাজিয়েছিল। কিন্তু চিন্তার বিষয় হলো, যদি এমন হতো তাহলে জাহাজে কোথাও তো রক্ত থাকার কথা। খারাপের কিছু চিহ্ন এখানে তখনও ছিল, কিন্তু ডিগ্রিগুলো এমনভাবে পেছনে কোনো ছিদ্র ছাড়েনি আর সব চিহ্ন মুছে ফেলা হয়েছে। নাকি এই থিওরিটাই ভুল? আরেকটা থিওরি খুবই ইন্টারেস্টিং। এই থিওরিতে বলা হয়েছে জাহাজে 1700 ব্যারেল অ্যালকোহল ছিল, কিন্তু যখন অথরিটিসের কাছে জাহাজটাকে নিয়ে যাওয়া হয় তখন তাদের মধ্যে 9টা ব্যারেল খালি ছিল। হতে পারে অ্যালকোহলের কিছু ব্যারেলে ব্লাস্ট হয়েছে, যার কারণে ক্রু সদস্যরা লাইফ বোটে বসে এখান থেকে পালিয়ে গেছিল। কিন্তু যেখানে ওই ব্যারেলগুলো ছিল সেখানে কোনো ব্লাস্ট বা আগুনের চিহ্ন ছিল না। তৃতীয় থিওরিতে দেখা গেছে হতে পারে জাহাজটা সমুদ্রের ঝড়ের কবলে পড়েছিল আর ধীরে ধীরে জল ভর্তি হতে শুরু করেছে। এই পরিস্থিতি দেখে ক্যাপ্টেন জাহাজ খালি করার সিদ্ধান্ত নেয়, তারপর সবাই ছোট ছোট লাইফ বোটে চড়ে পালিয়ে যান। কিন্তু এত ছোট লাইফ বোট সমুদ্রের ঢেউয়ের মুখে টিকতে পারেনি আর সবাই মারা গেছে। এই থিওরিটা বেশ মানানসই মনে হচ্ছিল, তবে এটা শুধু একটা থিওরি মাত্র। থিওরি তো অনেক আছে, কিন্তু কোনো একটা থিওরিও প্রমাণসহ প্রমাণিত হয়নি। 150 বছর পেরিয়ে গেলেও এই রহস্য আজও রয়ে গেছে। কি হয়েছিল আমার সেলেস্টের সাথে, কোন পরিস্থিতিতে ক্যাপ্টেন জাহাজ ছেড়ে চলে গেলেন, আর তারপর সব কিছু কিভাবে ঘটলো, এসব আজও পরিষ্কার হয়নি। হয়তো এই রহস্যই ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্সের সঙ্গেই চলে গেছে।